নমস্কার, সকলকে স্বাগত জানাই ইনভেস্ট উইথ নিশান চ্যানেলের পক্ষ থেকে। আজকে থাম্বনেল দেখেই আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে আমি এখানে আপকামিং আইপিও সুদীপ ফার্মা লিমিটেড নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আমরা এই ভিডিওর মাধ্যমে যে কোম্পানিটি আইপিও আনতে যাচ্ছে তার কিছু ডিটেলস জানবো এবং অ্যাবাউট দ্য আইপিও অর্থাৎ আইপিও সংক্রান্ত কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার মধ্যে অন্যতম যে তথ্যগুলো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। সেরকম হচ্ছে টেন্টেটিভ টাইমলাইন কী রয়েছে, বর্তমান গ্রে মার্কেট প্রিমিয়াম কী রয়েছে এবং আইপিও ডিটেলস কী রয়েছে, অর্থাৎ কী কাট অফ প্রাইস আছে, ইস্যু সাইজ কী আছে, এগুলো এখানে তুলে ধরবো। দেন আমি আইপিও রিজার্ভেশন বা শেয়ার রিজার্ভেশন কী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। কোম্পানিটির ফিনান্সিয়াল কন্ডিশন বা ভ্যালুয়েশন কী রয়েছে, রিস্ক কী রয়েছে, নেগেটিভিটি কী রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। সর্বশেষে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব যে আমরা আইপিওতে অ্যাপ্লিকেশন করবো কিনা, সেটা আমরা লিস্টিংয়ের জন্য করব নাকি লং টার্ম হোল্ডিংয়ের জন্য করব। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমেই আমি এখানে আপনাদের সামনে এই কোম্পানিটির ডিটেলস একটু তুলে ধরি। এই কোম্পানিটি একটু 1989 সালের প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে বই প্রকাশ করে। তারপরে কিন্তু এটা পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে 2024-এ গুজরাট বেসড একটি কোম্পানি হিসেবে রেজিস্টার্ড হয়। অ্যাকচুয়ালি এই কোম্পানিটি কী ধরনের কাজ করে, এই কোম্পানিটি হচ্ছে লিডিং ম্যানুফ্যাকচারার্স অফ এক্সিপিয়েন্টস অ্যান্ড স্পেশালিটি ইনগ্রেডিয়েন্টস। এই এক্সিপিয়েন্টস অর্থাৎ হচ্ছে আমরা যখন কোনো একটি প্যারাসিটামল ওষুধ কিনি তার মধ্যে কিন্তু প্যারাসিটামলের যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট পার্টই থাকে, তাছাড়াও কিছু সাহায্যকারী উপাদান বা ফিলার উপাদান কিন্তু থাকে। যেমন সাবানের মধ্যে অনেক কিছু থাকে, তার মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ছাড়াও কিন্তু কিছু ফিলারও কিন্তু থাকে। যেগুলো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের মধ্যে পড়ে না সেগুলোকে আমরা বলি এক্সিপিয়েন্টস। আমি একটু বাংলায় আপনাদের সামনে এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একটু স্ক্রিনশট নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এছাড়া এরা কি করে, স্পেশালিটি ইনগ্রেডিয়েন্টস তৈরি করে, অর্থাৎ যেটাকে আমি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বললাম, মানে একটা প্যারাসিটামল ট্যাবলেটের মধ্যে প্যারাসিটামল যে বস্তুটি আছে সেটিও এরা তৈরি করে। অর্থাৎ একটি ক্যাপসুল বা একটি ট্যাবলেটের মধ্যে যা যা থাকে সব কিছুই কিন্তু মোটামুটি এরাই তৈরি করে। মেন যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা বা স্পেশালিটি ইনগ্রেডিয়েন্ট সেটাও এরা তৈরি করে, এবং তার সাথে সাথে যে আমি যেটাকে ফিলার বললাম বা উপযোগী উপাদান বা সহযোগী উপাদান যেটা বলে সেগুলোকেও কিন্তু এরা তৈরি করে। এই যে ম্যাটেরিয়ালগুলো এরা তৈরি করছে কোন ইন্ডাস্ট্রিতে এগুলো কাজে লাগে, মেনলি কিন্তু এদের কাজে লাগে হচ্ছে ফার্মাসিউটিক্যাল এবং ফুড অ্যান্ড নিউট্রিশনাল যে ইন্ডাস্ট্রিজ, সেটার জন্যই কিন্তু এরা এই ম্যাটেরিয়ালগুলো তৈরি করে। কারণ কি, এই যে ম্যাটেরিয়ালগুলো আছে এই ম্যাটেরিয়ালগুলো যে কোনো একটা প্রোডাক্টের ফাংশনালিটি, স্টেবিলিটি এবং এফিসিয়েন্সিকে কিন্তু ইমপ্রুভ করে, যার কারণে এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু অপরিহার্য। এদের উপযোগিতা রয়েছে অর্থাৎ ইউটিলিটি রয়েছে, এবং এটা ভালো একটা লিডিং সেক্টরে কিন্তু কাজ করে এবং ভালো একটি সেক্টরে কিন্তু এই কোম্পানিটা কাজ করে। এই কোম্পানিটি মেনলি ফাংশন করে দুটো বিজনেস, একটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ফুড অ্যান্ড নিউট্রিশন, আর একটা হচ্ছে স্পেশালিটি ইনগ্রেডিয়েন্টস। এবার এই কোম্পানিটি যে শুধু ভারতবর্ষে আছে সেরকম না, 100টি দেশেও কিন্তু এর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কিছু ঘেটে। ইন্ডিয়াতে যেমন রয়েছে তার সাথে সাথে ইউএস, ইউরোপ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড সব জায়গায় কিন্তু এর প্রেজেন্স কিন্তু রয়েছে, অর্থাৎ মোর দ্যান 100 কান্ট্রিসে এর প্রেজেন্স কিন্তু এই হেলথ কেয়ার ইনগ্রেডিয়েন্টসের জন্য কিন্তু রয়েছে। কোম্পানিটার ডিটেলস আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি বা তুলে ধরতে পেরেছি। এরপরে একে একে আমরা আইপিও কি ডিটেলস রয়েছে সেটাতে একটু ঢুকে নেব। তার মধ্যে প্রথমেই আমরা যেটা দেখে নেই সেটা হচ্ছে হলো এর টেন্টেটিভ টাইমলাইনগুলো। এর টেন্টেটিভ টাইমলাইন বলতে ওপেন ডেট হচ্ছে 21শে নভেম্বর, ক্লোজ ডেট হচ্ছে 25শে নভেম্বর। 21 থেকে 25শে নভেম্বরের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যালটমেন্ট ডেট হচ্ছে 26শে নভেম্বর, রিফান্ডও 27শে নভেম্বর, ডিম্যাট ট্রান্সফার হচ্ছে 27শে নভেম্বর এবং লিস্টিং ডেট হচ্ছে 28শে নভেম্বর, যেটি কি শুক্রবার। এরপরে এর যদি আমরা জিএমপি দেখে নিই, বর্তমান এক্সিস্টিং জিএমপি আমি যখন ভিডিও করছি তখন কিন্তু দেখাচ্ছে 22%। যে কোনো আইপিওর জিএমপি যদি আমরা দেখি সেখান থেকে একটা ধারণা পেতে পারি, সেটা যদি 22%-এর উপরে হয়, 20%-এর উপরে হয়, সেখানে কিন্তু এটা 22 আপাতত দেখতে পাচ্ছি। সুতরাং একটা ভালো লিস্টিং জেনের প্রবাবিলিটি থাকে, এখানে কোনো অ্যাসুরেন্স নেই। জিএমপি সবসময় সেটাকে আমরা আউটসাইড অফ দ্য মার্কেটের একটা সেটেলমেন্টের বিষয়, সেটাকে আমরা জাস্ট ধারণা পাওয়ার জন্য এটার দিকে নজর দিতে পারি। এরপর যদি আমরা আইপিও ডিটেলসটা একটু দেখে নিই, আইপিও ডিটেলসের মধ্যে ফেস ভ্যালু 1 টাকা রয়েছে, ইস্যু প্রাইস রয়েছে 563 থেকে 593, যেটা হচ্ছে কাট অফ প্রাইস 593। অর্থাৎ আমরা অ্যাপ্লিকেশন করলে 593 টাকা কাট অফ প্রাইসে অ্যাপ্লিকেশন করবো। 1 লটে 25টি শেয়ার আছে, ইস্যু সাইজ রয়েছে 895 কোটি টাকা, তার মধ্যে ফ্রেশ ইস্যু রয়েছে 95 crore, অফার ফর সেল আছে 800 কোটি টাকা। অফার ফর সেলটা কিন্তু অনেকটাই বেশি তুলনামূলকভাবে, অর্থাৎ প্রোমোটার নিজেদের শেয়ার কিন্তু কিছুটা ঝেড়ে ফেলতে চাচ্ছে, এই বিষয়টি মাথায় রাখবে। এবার ইস্যু টাইপ বুক বিল্ডিং টাইপ, অর্থাৎ আইপিওতে যেমন ডিমান্ড থাকবে সেরকমভাবে লিস্টিং দেন আপনারা পাবেন। লিস্টিং কিন্তু বোথ এনএসসি এবং বিএসসিতে হতে যাচ্ছে। এটা ছিল এই আপনাদের আইপিও ডিটেলস। দেন আমরা একটু জেনে নিই
এর আইপিও শেয়ার রিজার্ভেশন কোটা কিউআইবি কোটা ভালো রয়েছে 50% এবং এনআইআই কোটা যেটা রয়েছে সেটা রয়েছে 15%-এর মতো এবং এর রিটেল কোটা রয়েছে ভালোই 35%-এর মতো। এবার মেন জিনিস যেটা ফিনান্সিয়াল যদি দেখি, এখানে ফিনান্সিয়াল দেখতে গেলে আমরা ফিনান্সিয়াল কন্ডিশন কোম্পানিটির কিন্তু যা ডাটা আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা কিন্তু ভালো একটা চিত্র এখান থেকে পাচ্ছি আমরা। দেখুন এখানে অ্যাসেট কিন্তু আপনার ইয়ার অন ইয়ার বেড়ে গেছে 420, 513, 717। তারপরে এখানে একটি মাত্র কোয়ার্টার হিসাব দেওয়া আছে, সেটা হলো 30 জুন পর্যন্ত এই রানিং ফিনান্সিয়াল ইয়ারে। সেটা কিন্তু সেখানেও কিন্তু ভালো রকমের একটা জাম্প দেখতে পাচ্ছি, প্রায় 200 কোটি টাকার মতো জাম্প আছে গত ইয়ারের থেকে। যাই হোক, সেইভাবে রেভিনিউটাও দেখবেন সেটা কিন্তু ক্রমান্বয়ে বেড়ে গেছে, প্রফিট আফটার ট্যাক্স সেটাও বেড়ে গেছে। শুধুমাত্র একটি কোয়ার্টারে দেখতে পাচ্ছি যে 31.27, যেহেতু এখানে একটি কোয়ার্টার হিসাব দেওয়া আছে অনলি, আর প্রত্যেকটি কিন্তু 4টি কোয়ার্টারের একটা অ্যানুয়াল হিসাব কিন্তু দেওয়া আছে। ডাটাটা এরকমভাবে টেবিলে দেওয়া, পরপর 3টে যে ইয়ার অন ইয়ার বেসিস দেওয়া, তারপরে এই 30 জুন 2025 যেগুলো ডাটা দেওয়া আছে একটি কোয়ার্টারের ডাটা। এরপরে নেট ওর্থ এখানে বেড়েছে গ্র্যাজুয়ালি, রিজার্ভ এবং সারপ্লাস যদি দেখেন সেখানেও কিন্তু একটা ভালো রকমের গ্রোথ দেখা দিয়েছে। এবার বোরোইং এর ক্ষেত্রে দেখবেন 2023-এ 82.26 যে ক্রোর বোরোইংটা ছিল সেটা কমে গেছিল, পরের কোয়ার্টার ইয়ারে কিন্তু আবার 135.25 সেটাও কিন্তু একটু বাড়তে দেখলাম, কিন্তু পরবর্তীতে আবার জুন কোয়ার্টারে কিন্তু কিছুটা বোরোইং আমরা দেখতে পাচ্ছি। এবার কিছুটা টাকা কিন্তু এই বোরোইং বা ডেটটাকে ক্লিয়ার করার জন্য কোম্পানি ব্যবহার করবে, সেটা জেনে রাখতে হলো। সেখানে তাহলে তখন ইন্টারেস্ট পেয়ে কম করতে হবে, সেখানে একটা ইপিএস বা প্রফিট একটা গ্রোথ কিন্তু আমরা আগামীতে দেখতে পারি, এটা হতে পারে। এবার কি পারফরমিং ইন্ডিকেটর যদি দেখি, ডেট টু ইকুইটি রেশিও 0.20, অর্থাৎ ডেট টু ইকুইটি রেশিও যথেষ্ট ভালো। রিটার্ন অন নেট ওয়ার্থ 27.88%, যথেষ্ট ভালো। পিবি ভ্যালু রয়েছে আপনার 12.93, একটু বেশি। এরপরে আপনার এই প্যাট মার্জিন 27.60, যথেষ্ট ঠিকঠাক আছে। ইপিএসটি একটু কম আছে, পোস্ট ইপিএস মানে ইস্যু হওয়ার পরে একটু কমে যাবার একটু মোটামুটি ঠিকঠাক আছে। পিই যদি দেখি 47.61, কিন্তু পোস্ট পিই হবে হলো ইস্যুর পরে 53.55। এই জায়গায় কিন্তু একটু সমস্যা, কারণ কি কিন্তু পিই মাল্টিপল কিন্তু ভালোই দেখতে পাচ্ছি। যদি 53.55 হয় তাহলে ভ্যালুয়েশনের দিক থেকে একটু অপছন্দ হচ্ছে, কিন্তু কোম্পানির যে টপ লাইন এবং বটম লাইন যা আমরা ফিনান্সিয়ালে দেখলাম সেই জায়গা থেকে যদি কোম্পানি সেটা জায়গাটাকে ধরে রাখতে পারে, ভবিষ্যতে হয়তো কোম্পানির পিই কমতে পারে এবং ইপিএস বাড়লে পরে পিই কমতে বাধ্য। এবার আমরা কোম্পানিটির একটু পজিটিভ নেগেটিভগুলো একটু দেখে নিই। আমার কাছে এখানে পজিটিভ যেটা মনে হচ্ছে, পোস্ট ইস্যু শেয়ার হোল্ডিং পোস্ট ইস্যু কিন্তু 76.15%, মানে প্রমোটারের কাছে কিন্তু অনেকটাই থাকবে। 76.15%-এর মতো প্রমোটারের কাছে থেকে যাবে। এবং তার মধ্যে আরও কিছু জিনিস দেখলাম, সেটা গ্লোবালি প্রেজেন্ট রয়েছে কোম্পানিটি ভালো, এবং এর প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন রয়েছে, অ্যাডভান্স টেকনোলজি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দিকে এদের জোর রয়েছে। তারপরে মাল্টি সেগমেন্ট অপারেশনাল, বিভিন্নভাবে এরা কিন্তু ফুড, নিউট্রিশন, স্পেশালিটি ইনগ্রেডিয়েন্ট, মানে একটা মাল্টি সেগমেন্ট স্টেবিলিটিও আগামী দিনে কিন্তু কোম্পানিটা দেবে যদি এতগুলো সেগমেন্টে কাজ করে। রেভিনিউ ইন্ডিয়া থেকে যেমন আর্ন করে, সেরকম ইউএসএ, ইউরোপ এবং বিভিন্ন গ্লোবাল মার্কেট থেকে কিন্তু এরা রেভিনিউ জেনারেট করে, কারণ কনসেন্ট্রেশন রিস্ক একটু কম। এবার রিস্কের মধ্যে আমি যেটা দেখলাম যে এদের ফিনান্সিয়াল ডাটা বা রেশিওস যদি দেখি, সেখানে কিন্তু একটা পি রেশিওটা একটু বেশি দেখতে পারলাম। আর একটু যে সমস্যা রয়েছে সেটা হচ্ছে, যদি কোনো সময় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কোনো সমস্যা হয়, যদি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রক্রিয়াটাকে এরা কন্টিনিউ না করতে পারে, তখন কিন্তু সেখানে একটা সমস্যা দেখা দিতে পারে। কারণ এই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যে তৈরি করে এরকম কোম্পানি ভারতবর্ষে আরও রয়েছে, সেখানে কিন্তু এদের একটা ফাইট কিন্তু দেখা যাবে। সেই জায়গায় এদের যদি বিজনেসের বটম লাইন বা টপ লাইন যদি ঠিক রেখে এরা কন্টিনিউ করতে পারে, সেই জায়গায় কোম্পানি ভালো পারফর্ম করতে পারে। কিন্তু সবই এখন প্রবাবিলিটির উপর, আগামীতে কোম্পানি কি করবে সেটা এখন থেকে এদের ফিনান্সিয়াল কন্ডিশন বা যেটুকু ডাটা দেখা যাচ্ছে সেখান থেকে মনে হচ্ছে কোম্পানি আশা করি ভালো করতে পারে। কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবার যেটা দেখার বিষয়, আমরা এবার আইপিওতে অ্যাপ্লিকেশন করবো কিনা। যদি আপনি জিএমপি দেখেন, কারণ কি যখন আমরা অ্যাপ্লিকেশন করি জিএমপি দেখি এবং ফিনান্সিয়াল দেখি বা ভ্যালুয়েশন, এগুলো কিন্তু দেখি। তারপরে সাবস্ক্রিপশন রেট দেখি, অ্যাঙ্কেল লিস্ট দেখি, কিউআইবি ওটায় কতটা সাবস্ক্রিপশন, এগুলো কিন্তু দেখতে হয়। যে কথাগুলো বললাম এগুলো দেখতে হয়। এগুলো দেখে আমার মনে হচ্ছে যে এখানে অ্যাঙ্কেল লিস্টও ভালো থাকবে, এবং যেহেতু একটা এর ফিনান্সিয়াল কন্ডিশন একটু হলেও ভালো, শুধুমাত্র ভ্যালুয়েশন অ্যাসপেক্টে সমস্যা কিছু আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা ভ্যালু ইনভেস্টিং করে তাদের জন্য, যারা ভ্যালুটাকে পছন্দ করে, কন্ট্রাবেট করে, তাদের জন্য একটু হয়তো অপছন্দ থাকতে পারে। যারা লিস্টিং গেনের জন্য করতে চান তারা কিন্তু একটা ভালো লিস্টিং গেন এখান থেকে পেতে পারেন আমার মনে হচ্ছে। তবে আমি যে কথাগুলো আগেও বললাম, যে আমরা একটা আইপিওতে অ্যাপ্লিকেশন করতে গেলে আগে আমরা ভিজুয়ালাইজ করবো আমাদের কি ইচ্ছে, সেটা হচ্ছে শর্ট টার্মের জন্য বা লিস্টিং গেনের জন্য করছি না লং টার্মের জন্য করছি। এটা যখন ক্লিয়ার হয়ে যাবে, আপনি যদি শর্ট টার্মের জন্য লিস্টিং গেনের জন্য যদি করতে চান, তখন তাহলে আপনাকে কিন্তু ভ্যালুয়েশন বাদ দিয়ে আর বাদ বাকি জিনিসগুলো খুব ইম্পর্টেন্স দিয়ে দেখতে হয়। সেটা হচ্ছে কিউআইবি কোথায় কতটা সাবস্ক্রিপশন, অ্যাঙ্কেল লিস্ট এরকম রয়েছে, জিএমপি এক্সিস্টিং কী রয়েছে, তার উপরে মার্কেট সেন্টিমেন্ট বর্তমানে কী রয়েছে, সেটাকে একটু কিন্তু নজরে রাখতে হবে। এবার লং টার্মে যারা ইনভেস্ট করবে তাদেরকে ভ্যালুয়েশনটা কিন্তু দেখার খুব প্রয়োজন। সুতরাং এটা একটু দেখবেন। তো ভিডিওর প্রায় শেষ, এবং ভিডিও শেষে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু কাজে দেয় তাহলে আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সর্বশেষে বলবো ধন্যবাদ, ভালো থাকবেন।